এবার এরপরে আরেকটা প্রশ্ন আমি আলোচনা করছি। দেখো, পরপর আরো দুটি প্রশ্ন আলোচনা করব। এরপরের প্রশ্নটা দেখো কেমন হয়। এই প্রশ্নটা দেখো তোমরা, পৃথিবীর কোন পথ এ কন্যাকে দেখে লিখো। এটা কবিতার লাইন। এ কন্যা কাকে বলা হয়েছে? কন্যার সৌন্দর্যের পরিচয় দাও। কিভাবে আমরা লিখব? প্রকৃতির চেতনায় উদ্বুদ্ধ কবি জীবনানন্দ দাশ তার আকাশে সাক্ষী তারা কবিতায় বাংলার নীলরূপী যে সন্ধ্যা নেমে আসে, সেই নীলরূপী সন্ধ্যাকে কন্যা রূপে বিশেষিত করেছেন। বাংলার এই সন্ধ্যাকে তিনি কেশবতী কন্যা রূপে চিত্রায়িত করেছেন। তাহলে এখানে এই কন্যা কাকে বলা হয়েছে? বাংলার প্রকৃতির বুকে নেমে আসা নীল সন্ধ্যাকে এই কন্যা বলা হয়েছে। পরবর্তী জায়গায় আমরা কোন উত্তরে আসবো? কন্যার সৌন্দর্যের পরিচয় দাও। এই কন্যা কবির কল্পনায়, কবির কাব্যিক কল্পনায় খুব সুন্দর ভাবে তিনি বুঝিয়েছেন। আমাদের কাছে ওটা খুব ভালোভাবে প্রতিভাত হয়েছে। আমরা কি দেখতে পাবো? যে এই কন্যার চুল এলায়িত এবং আমে, জামে, কাঁঠালে, হিজলে সমস্ত বঙ্গ প্রকৃতির ওপর কবি এখানে বিশেষিত করেছেন জামে, কাঁঠালে, হিজলে। এটাকে খেয়াল রাখবে যে কবিতার মধ্যে কিন্তু জামে, কাঁঠালে, হিজলে এইগুলো আছে। তো সেখানে এই কন্যার চুলের বিন্যাস ঝরে পড়ে, অজস্র চুমায় তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। সেই চুমা কিসের? আসলে ঘনায়মান অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার কবির চোখে মুখে এবং বঙ্গ প্রকৃতির সেই কাঁঠালে, জামে, হিজলে ঝরে পড়ে, সেটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। আরো সৌন্দর্য এই কন্যা তিনি দিতে গিয়ে বলেছেন এত স্নিগ্ধ গন্ধ। তার স্নিগ্ধ গন্ধের সেই পেলক সৌরভ কবি তার উপলব্ধিতে নিয়ে এসেছেন। বঙ্গ প্রকৃতির বুকে প্রকৃতির সেই যে নেমে আসা ঘনায়মান সন্ধ্যায় আমাদের কাছে এই সন্ধ্যা বৈভবহীন। সাধারণ মানুষের কাছে আমরা দেখবে এটা বৈভবহীন, আমরা এদিকে দিকপাত করি না, কিন্তু কবির চোখে এটা অনুপম নৈসর্গিক শোভা বর্ধন করেছে। কবিতার সুগন্ধকেও পাচ্ছেন। গ্রাম বাংলার সেই জাম, কাঁঠাল, হিজলের যে সমস্ত গন্ধ, চাঁদা সরপুটিদের গন্ধ, কিশোরীর চাল দেওয়া হাত, দলা থাকা, সমস্ত বর্ণনাগুলোই কবি করেছেন। করে বঙ্গ প্রকৃতির এই সৌন্দর্যকে তিনি রূপময়তা দান করেছেন এবং খুব অলঙ্কারে, সমাসক্তি অলঙ্কারে অলঙ্কৃত করেছেন। সুতরাং এই কন্যার সৌন্দর্য যে অতুলনীয় তা আমরা সমগ্র কবিতাটার মধ্যেই উপলব্ধি করতে পারি। এইভাবেই তোমরা সুন্দরভাবে কবিতাটা আরো একবার পড়ে নিয়ে খুব ভালোভাবে উত্তরটা লিখবে। আশা করি লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি পরে আরেকটা প্রশ্নে আসছি। এই প্রশ্নটা দেখো, আকাশের সাক্ষী তারা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নটা ঘুরিয়ে ফিরে নানাভাবে হতে পারে। নামকরণের সার্থকতা নিরূপণ করো, বিচার করো, একই কথা। তো কবিতার নামকরণের সার্থকতা বিচার করো 5 নম্বরে তোমাদের আসতে পারে। এটা আমরা কিভাবে লিখব? তো সর্বপ্রথমেই বলি, রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে কোনো কবিতা বিশেষভাবে কোনো নাম দেওয়া নেই। তো যখন আমাদের পাঠে এটা আনা হয়েছে
নবম শ্রেণীর পাঠে, তখন আকাশের সাথে তারা এই নামটা দেওয়া হয়েছে। এটা কতখানি যুক্তিপূর্ণ হয়েছে আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখি। আমরা দেখতে পাই কবি যে কোনো এক সন্ধ্যায় ঘাসের ওপর বসে আছেন এবং ঘাসের ওপর বসে তিনি বাংলার প্রকৃতিতে নেমে আসা সন্ধ্যাকে উপলব্ধি করছেন। কিভাবে উপলব্ধি করছেন? সেখানে সন্ধ্যাকে তিনি নীলরূপী সন্ধ্যায় আখ্যায়িত করেছেন, করে দেখছেন কেশবতী কন্যা সেই সন্ধ্যায় নেমে এসেছে। তার আগে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া সেই অস্তমায়িত সূর্যকে তিনি মৃতমণিয়ার সঙ্গে তুলনা করছেন। আর কেশবতী কন্যা যখন প্রতীকী রূপে উপস্থাপিত হয়েছে, তখন দেখা যাচ্ছে যে সেখানে সেই তার চুলের বিন্যাস জামে, কাঁঠালে, হিজলে অবিরত ঝরে পড়ছে এবং সে স্নিগ্ধ চুমা দিচ্ছে এবং সেই কেশবতী কন্যা চুলের সুঘ্রাণও কবি উপলব্ধি করছেন। এছাড়া কবি কি দেখছেন? সেই কিশোরীর চাল ধোয়া হাত, সরপুটি চাঁদা মাছেদের আনাগোনা এবং তাদের ঘাম এবং কিশোরীর পায়ে দলিত মুঠা ঘাস, সমগ্র বাংলার পরিবেশকে একটা আবহাওয়ায় নৈসর্গিক দৃশ্যপটে উপস্থাপিত করেছেন কবি। কিন্তু ভালো করে ভেবে দেখো, আকাশের 7টি তারা যদি না উঠত, অর্থাৎ সন্ধ্যার সন্ধিক্ষণ যদি না হতো, বাংলার এই রূপময়তাকে কবি তুলে ধরতে পারতেন না। বাংলার এই রূপ সৌন্দর্য কবি যে লক্ষ্য করেছেন, আকাশের 7টি তারা উঠলে অর্থাৎ সন্ধ্যা নেমে আসলে তখনই এই সৌন্দর্যকে উপলব্ধি করা যায়। সন্ধ্যা না নামলে এই সৌন্দর্য উপলব্ধি করা যায় না। তাই আকাশের 7টি তারা উঠলেই এই কবিতার সমস্ত বিশেষণগুলো, এই কবিতার সমস্ত বিষয়বস্তুটিকে যেন খুব সুন্দরভাবে চিহ্নিত করা যায়। তাই আকাশের 7টি তারা নামকরণটি অত্যন্ত যথাযথ এবং সার্থক হয়েছে বলে মনে হয়। এইভাবেই তোমরা সুন্দরভাবে কবিতাটা লিখবে, এগুলো ভালোভাবে পড়বে, কবিতাটাও ভালোভাবে পড়বে এবং এই কোশ্চেন উত্তরগুলো তোমরা লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা খুব ভালো পারবে। তোমরা সবাই ভালো থেকো। আমি পরবর্তী ক্লাসে এই বইয়ের আর একটা পাঠ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই রাখছি। সকলে পড়াশোনা করে ভালোভাবে এগিয়ে গিয়ে জীবনে অনেক বড় হোক, এই কামনা করি, এই প্রত্যাশা করে আজকের ক্লাসটা এখানে শেষ করি।